রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি, ৬ বছর পর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা, বিচার কাজের ধীর গতিতে হতাশা। আগামীকাল চালু হচ্ছে ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন সার্ভিস বনলতা এক্সপ্রেস, ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ধানের ফলন বিপর্যয়, ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক, মিল মালিকদের দৌরাত্ম্যে সরকারের ধান সংগ্রহের সুফল না পাওয়ার আশঙ্কা। এবং ব্রহ্মপুত্র নদে নাব্য ফেরাতে শিগগিরই শুরু হচ্ছে খনন, ব্যয় হবে প্রায় ৩,০০০ কোটি টাকা। প্রকল্পের দরপত্র আহ্বানের পর চলছে মূল্যায়ন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। শুরুতেই শ্রীলঙ্কা হামলার খবর। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহবাহী বিমানটি ঢাকার পথে রওনা হয়েছে। শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটি ফ্লাইটটি দুপুর 1:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। জায়ানের নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় জানাজা ও দাফনের প্রস্তুতি শেষ করেছেন পরিবারের স্বজনরা। পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ গ্রহণ করতে কিছুক্ষণ পরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন নানাসহ জায়ানের স্বজনরা। সকাল থেকেই আজও সমবেদনা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, জায়ানের বাবা শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এই মুহূর্তে রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাড়ির সামনে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মর্মান্তিক যে বোমা হামলার ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়, সেই শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছিলেন বাবা মার সঙ্গে, কিন্তু আজ নির্মমভাবে সেই হত্যাকাণ্ডের পরে শিশু জায়ান চৌধুরীর লাশ আজ দেশে আসছে। এবং আপনারা এরই মধ্যে জেনেছেন যে তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি এরই মধ্যে শ্রীলঙ্কা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেটি বেলা 1:10 নাগাদ ঢাকায় অবতরণ করবে, এমনটি আমরা পরিবারের সূত্রে জেনেছি। এবং ঠিক এই মুহূর্তে বনানীতে তার নানা শেখ ফজলুল করিম সেলিমের বাসায় কিন্তু আমরা লক্ষ্য করছি যে তার শিশু জায়ানের জানাজা এবং সেই সঙ্গে সঙ্গে তার দাফনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি যদি দেখাই, এই 9 নম্বর রোডের যে 2 নম্বর বাড়িটি রয়েছে, 2 নম্বর সড়কে 9 নম্বর বাড়িটি, এই বাড়িটিতে কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্বজনরা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে আসছেন এই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার লাশ গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অংশ নেবেন তার নানা শেখ ফজলুল করিম সেলিম। এবং আমরা জানতে পেরেছি যে তার দাদা মতিনুল হক চৌধুরী সহ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণ পরেই এই বনানীর বাসা থেকে রওনা দেবেন। এবং তার মরদেহ গ্রহণের পরপরই সেই মরদেহ নিয়ে আসা হবে এই 2 নম্বর সড়কের 9 নম্বর বাড়িতে এবং সেখানে কিছু সময় মরদেহ রাখা হবে পরিবারের স্বজনদের দেখার জন্য। এবং তার পরপরই এই 2 নম্বর সড়কের পাশেই যে চেয়ারম্যান বাড়ির মাঠ রয়েছে, সেই চেয়ারম্যান বাড়ির মাঠেই কিন্তু শিশু জায়ানের জানাজা হবার কথা রয়েছে। এবং তার পরপরই বাদ আসর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে, এমনভাবেই কিন্তু পুরো প্রক্রিয়াটি সাজানো হয়েছে পরিবারের তরফ থেকে, আমরা এমনটি জেনেছি। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে বনানীর এই বাসভবন ঘিরে মানুষের জটলা, মানুষ সান্ত্বনা দিতে এসছেন। এবং এই সবগুলো মানুষের আসলে একটাই প্রশ্ন যে বাবা মার সঙ্গে ঘুরতে গিয়ে কি করে ফুটফুটে একজন শিশু নির্মম সন্ত্রাসের শিকার হয়ে মারা গেলেন, এই প্রশ্নই যেন ঘুরে ফিরে এই এখানে যারা সান্ত্বনা জানাতে এসছেন এই মানুষের মধ্যে এই একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। দর্শক, আমরা এখন পর্যন্ত জানাতে পারি যে এখানে শিশু জায়ান চৌধুরীর যে জানাজার প্রক্রিয়া বা তার দাফনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এবং সেই প্রস্তুতি এখন প্রায় সম্পন্ন। আর অল্প কিছুক্ষণ পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহবাহী বিমানটি পৌঁছালে তার যে স্বজনরা রয়েছেন, সেই স্বজনরা সেখানে গিয়ে তার মরদেহ গ্রহণ করে সেই মরদেহ নিয়ে আসা হবে এই বনানীর 2 নম্বর রোডের এই 9 নম্বর বাড়িতে। এখন পর্যন্ত শিশু জিয়ান চৌধুরীর মরদেহ ফিরিয়ে আনার যে প্রক্রিয়া এবং জানাজা এবং দাফনের যে প্রক্রিয়া, তার সবশেষ খবর বনানী থেকে এই ছিল আমার কাছে। সবুজ।
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ানের মরদেহ আজ দুপুরে দেশে পৌঁছাবে, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার দেবাশিস রায়। রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে সাভার ও জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে সাভারের রানা প্লাজা ধসের স্থানে সমবেত হন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, আহত ও নিহতের স্বজনরা। সেখানে তারা কারখানার কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান, পাশাপাশি এই ঘটনায় করা মামলার বিচার দ্রুত শেষ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আহত শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে সরকার ও পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। এদিকে জুরাইনে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতারা। শোকাহত দিনটি স্মরণে সাভারের সমবেত হয়েছেন নিহত ও আহতের স্বজনরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, সাভারের রানা প্লাজার সামনে যে অস্থায়ী স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে ফুল দিয়ে এখানে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম সেটি চলছে। তো আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে। এছাড়া শ্রমিক নিহত বা আহত শ্রমিকদের যারা স্বজন রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তো শ্রদ্ধা নিবেদন শেষে এখানে সমাবেশ চলছে। তো সমাবেশ থেকে কিন্তু এখানে এই রানা প্লাজার মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হচ্ছে। এছাড়া যেহেতু এটি বিশ্বের তৃতীয় বৃহৎ একটি শিল্প দুর্ঘটনা, সেই কারণে এই দিনটিকে জাতীয় শোক দিবস বা রানা প্লাজা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। একই সাথে এই দিনটিকে যেন সরকারি ছুটি ঘোষণা করা হয় সে দাবিটিও কিন্তু এই সমাবেশ থেকে জানানো হচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি যে সকালে যে শ্রমিকরা এখানে অনশন করছেন সোহেল রানার বিচারের দাবিতে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে, আর তারা কিন্তু ইতিমধ্যেই অসুস্থ বোধ করায় তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এবং এখানে সার্বক্ষণিকভাবে তাদেরকে অন্যান্য যে শ্রমিক যারা রয়েছেন তারা দেখভাল করছেন। তো সমাবেশ থেকে যারা শ্রমিক নেতা রয়েছেন তারা বলছেন যে 231 কোটি টাকা বলা হয়েছে যে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে বা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু তাদের প্রশ্ন যে এত বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার পরও এখানে যারা শ্রমিক যারা এসেছেন তাদের অধিকাংশই কিন্তু অভিযোগ করছেন তারা 1 থেকে 2 লাখ, কোনো জন হয়তো বা 3 লাখ টাকার মতো ক্ষতিপূরণ পেয়েছেন। তাহলে এই বিপুল পরিমাণ অর্থ আসলে কাদেরকে সহায়তা করা হয়েছে এই অর্থ, সে বিষয়টা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তো এখানে আরো বলা হয়েছে যে অ্যাকর্ড অ্যালায়েন্স আসার পরে তৈরি পোশাক কারখানার নিরাপত্তার বেশ উন্নতি হয়েছে, কিন্তু শ্রমিকরা বলছেন যে এখনো অনেক কারখানা রয়েছে যে কারখানাগুলোতে শ্রমিকদের যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করা হচ্ছে না। আর যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক তাদের পরিবারের স্বজনেরা কিন্তু এখানে এসেছেন, তারা বলছেন যে তাদের কিন্তু স্থায়ী পুনর্বাসনের যে আশ্বাস দেওয়া হয়েছিল সেটি আজও বাস্তবায়ন হয়নি। এছাড়া যে আহত শ্রমিক যারা রয়েছেন তাদের চিকিৎসারও কিন্তু কোনো ব্যবস্থা বিজিএমইর পক্ষ থেকে করা হয়নি, এমনটা তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সেই ক্ষতিপূরণের অর্থ আসলে তাদের চিকিৎসার পেছনেই কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। এই কারণে এখানে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি 48 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হচ্ছে, যেন বিজিএমই যেন এই অর্থগুলো শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়, যেন এই অর্থ দিয়ে তারা তাদের যে চিকিৎসার যে সুব্যবস্থা সেটি যেন নিশ্চিত করতে পারেন, এমনটি তারা দাবি তুলছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শ্রমিকরা রয়েছেন তারা আসছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা আরেকটি দাবি জানিয়েছেন যে এই যে রানা প্লাজার স্থানটি এটি অরক্ষিত অবস্থায় রয়েছে। তারা বলছেন যে এখানে সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের ভুইফোট যারা রয়েছেন তারা এখানে মাদক সেবক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন। একই সাথে এখানে বেশ কিছু দোকানও বসানো হয়েছে। তো তারা বলছেন যে এটি যেহেতু হাজার হাজার শ্রমিকের স্মৃতি বিজড়িত একটি জায়গা, সুতরাং এটি কেন সংরক্ষণ করা হবে না। এছাড়া স্থায়ী একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ না করে তারা কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এ বিষয়ে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং সবশেষে তারা তাদের যে সর্বোচ্চ দাবি সেটি হচ্ছে যে মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, কারণ 6 বছরে এই শাস্তির বিষয়টি নিশ্চিত না হয় তারা ক্ষোভ প্রকাশ করেছেন, যেন এই মামলার যে বিচারিক কার্যক্রম সেটি যেন দ্রুত সম্পন্ন করা হয়, এমনটি দাবি জানিয়েছেন। তো সবুজ এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। রানা প্লাজা ট্র্যাজেডির 6 বছর আজ। শোকাহত দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করা হচ্ছে সাভারে, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার শুভ খান। পোশাক খাত নিয়ে বেসরকারি বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদন অসঙ্গতিপূর্ণ ও মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিজিএমইর নবনির্বাচিত সভাপতি ডক্টর রুবানা হক। গতরাত
12টায় জুরাইন কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তার সঙ্গে ছিলেন বিজিএমইএর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবানা হক বলেন, বিদেশিদের পরামর্শে নয়, নিজেদের উদ্যোগেই পোশাক খাতের উন্নয়নে কাজ করা হবে। এছাড়া রানা প্লাজার মতো ঘটনা রোধে বিজিএমইএ কাজ করছে বলেও জানান তিনি। একটা যৌথ উদ্যোগ নিতে হবে যে সামনে যেন আমরা কোনো রকম বৈষম্যের শিকার কোনো শ্রমিককে হতে দেব না, এবং সামনে এগিয়ে যেতে হলে শিল্প খাতকে যদি আমাদের টেকসই করতে হয়, তাহলে এই শ্রমিকগুলোর যেভাবে পারি আমাদের প্রথমত আমরা যে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করব। আমাদের একই সাথে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কাজেই সেলফ মনিটরিংয়ের প্রয়োজন আছে। যদি আমরা নিজেদের বিবেকের দায়িত্ববোধ না নেই, এই দায়ভারটা যদি না নেই, তাহলে অন্যায় হবে। কাজেই বিদেশি প্রেসক্রিপশনের বেসিসে আমরা আর যাব না। নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদেরই আসলে। সাভারে রানা প্লাজা যেখানে ছিল সেখানে আজও ধ্বনিত হয় প্রিয়জন হারানোর হাহাকার। 6 বছর পরেও সে ঘটনায় আহতদের সমস্যার শেষ নেই। স্বেচ্ছাসেবকদের অনেকের মনোবল ভেঙে পড়েছে। পুনর্বাসন ও মামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি শ্রমিক নেতাদের। এদিকে ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণ না পেলে বিজিএমইতে যোগাযোগের আহ্বান সংগঠনটির সভাপতির। দেখুন আমার করা রিপোর্টে বিস্তারিত। ওইখানদের দরবারে এইখানদের দরবারে কোনাখানদের দরবারে পোলা পাই না, কত চিনা চিনা মানুষ বাইরে হইতেছে, তোদের সবাইরে জিজ্ঞাসা করি। আমার ছেলেরে দেখছো, আমার ছেলের বড় দেখছো, কেউ পায় না। প্রিয় সন্তানের লাশ খুঁজে পাওয়ার বিবরণ দিতে গিয়ে এভাবেই ধরে আসে মায়ের গলা। স্বজনের শোক, রানা প্লাজার এই শূন্যস্থানে এখনো টেনে আনে স্ত্রী হারানো স্বামী, সন্তানহীন বাবাকে। মেয়েকে পাইনি তো, সব জায়গা দূর আছে, অর্ধস্বর্ণ মাঠ, তারপরেও পাইনি। ভালোবাসার মানুষ একটা কাছ থেকে হারিয়ে গেলে তার বুকে যে কত বড় একটাই হয় আমি বুঝাবার পারবো না। 2013 সালের 24 এপ্রিল যে কজন ভাগ্যবান বাড়ি ফিরতে পেরেছিলেন তাদেরই একজন রংপুরের জাহিদুল হক। প্রতি বছরই ছুটে আসেন সাভারে। দরকারি লোক আমাকে 3 দিন পর বাইর করছে। দেশের ভয়াবহতম শিল্প দুর্ঘটনার 6 বছর পেরিয়েছে। আহতরা এখনো নানা সমস্যায় জর্জরিত। ভালো নেই সে সময় উদ্ধার কাজে তৎপর স্বেচ্ছাসেবকরাও। 18 থেকে 20 ঘন্টা পরে আমাকে বের করা হয়। দিনের পর দিন হসপিটালে কাটাইছি। ডান পায়ে শক্তি পাই না, বুকে সমস্যা, চাকরিও দেয় নাই, আমাদের ক্ষতিপূরণও দেয় নাই। কত মানুষের জীবিত বাই করছে নিজে বলতে পারবো না, এবং আহত নিহত পচাগলা লাশ 2 হাত দিয়ে টাইনা বাই করছে। আমি আমার মেয়ের খাড়ে থেকে টাইনা এখন রাত্রে ঘুমের ভিতরে টাইনি, বের হ না তো মারা যাবা। শ্রমিক নেতারা বরাবরের মতোই চাইলেন দৃষ্টান্তমূলক বিচার, আহতদের পুনর্বাসন। এই জায়গাটা যদি সরকার অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা এবং পুনর্বাসন করে, তাহলেই হয়তো শ্রমিকদের একটু উপকৃত হবে। যৌথ বিচার করে দেশে দৃষ্টান্তমূলক স্থাপন করা দরকার। শ্রমিকদেরকে মোটিভেশন করতে হবে, তারা যাতে সুস্থ থাকে সেভাবে দীর্ঘমেয়াদী তাদের চিকিৎসার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করা রাষ্ট্রকেই করতে হবে। গবেষণা সংস্থা বিলসের তথ্য, এরই মধ্যে ক্ষতিপূরণ বাবদ দেয়া হয়েছে 231 কোটি টাকা। এখনো ফান্ডে রয়েছে প্রায় 8.5 কোটি টাকা। বিজিএমইএ বলছে ক্ষতিপূরণ পেয়েছে সবাই। কারুর আর ক্ষতিপূরণ পাওনা নেই, কিন্তু এটির যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে আমাদের কাছে নিয়ে আসবেন, ধরিয়ে দিবেন, আমরা নিশ্চয়ই সেটাকে দেখব। ওই ঘটনার পরদিন ভবন মালিক সোহেল রানাকে প্রধান আসামি করে মামলা করা হয়। বর্তমানে 39 আসামির মধ্যে জেলে আছেন শুধু রানা। 32 জন জামিনে ও 6 জন পলাতক। মামলার আইনজীবী জানালেন, আইনি দীর্ঘসূত্রিতায় মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি আজও। সমস্ত কিছু টিপটপ আছে, সব রেডি করা আছে। শুধু স্টার্ট যদি হয়ে যায় তখনই আমরা খুব দ্রুততার সাথে আমরা শেষ করার জন্য চেষ্টা করব। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন মজুরি কাঠামোয় পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বেড়েছে প্রায় 26%। গতকাল ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তৈরি পোশাক খাতে সুশাসন, অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদনে তথ্য দেয় টিআইবি। এ সময় ন্যূনতম মজুরি $202 মার্কিন হওয়া উচিত বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রতিষ্ঠানটির গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো। টিআইবি জানায়, এ খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। 2013 আইনে আছে, আইনগতভাবে তাদের প্রতি বছর শ্রমিকদের বেতনের যে বৃদ্ধির হারটি 5% হারে বাড়বে। সেইটি হিসাব করলে যে চিত্রটা দাঁড়ায়, তাতে বর্তমান যে বর্ধিত
ন্যূনতম মজুরি সেটি আসলে আগের তুলনায় 26% কমে গেছে। এ খাতে যারা রপ্তানি বাণিজ্যে জড়িত এই ধরনের তুলনামূলক দেশগুলোর সাথে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখেছি যে আমাদের দেশে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি $202 সমতুল্য হওয়া উচিত বলে আমরা মনে করি। ধানের ফলন বিপর্যয়ের পর এখন ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। বিগত বছরের অভিজ্ঞতা বিবেচনায় হাওর গবেষকরা বলছেন, মধ্যস্বত্বভোগী ও মিল মালিকদের দৌরাত্ম্য বন্ধ না হলে এবারও সরকারের ধান সংগ্রহ অভিযানের সুফল মিলবে না। দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়টি নিশ্চিত করার কথা বলছে খাদ্য অধিদপ্তর। নেত্রকোনা ও সুনামগঞ্জ প্রতিনিধিকে সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ধান কাটা চলছে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরে। জীবন ও জীবিকা নির্বাহের উপজীব্য বছরের একমাত্র অর্থকরী ফসল উঠতে শুরু করেছে কৃষকের গোলায়। কিন্তু ফলন বিপর্যয়ে ধান কাটার এই মৌসুম কৃষকদের কাছে এবার আসেনি উৎসবের উপলক্ষ হয়ে। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার হতাশার পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে হাওরের কৃষকদের মাথায় ভর করেছে আরেক দুশ্চিন্তা। তার কিন্তু গিজন গৃহস্থী খালি এই দিয়ে সহায়তা 6 মাসে পড়ায় সহায়তা এই হুজুর। কিসের উপর? এই যে ধানের হুজুর, ফসলের উপর। ধানের দামটা যদি পাই তাহলে ভালো চলতে পারি। ধানের যে মূল্যটা এটা আমরা পাই না। এখন পর্যন্ত অনেক কৃষক আছে, এখন পর্যন্ত ধরুন কিছু ধান রয়ে গেছে, এগুলো বিক্রি করতে পারে নাই। সরকার যে 1000 টাকার উপরে রেট দিয়েছে, 600 থেকে 700 টাকার উপরে আমরা কোনো ধানই বিক্রি করতে পারিনি। এটা বিরাট একটা ক্ষতি হয়ে গেছে কৃষকের। সরকার এবার 26 টাকা দরে ধান ও 36 টাকায় চাল কেনার ঘোষণা দিলেও ফড়িয়া ও মিল মালিকদের দৌরাত্মে দাম পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকেরা। সরকারের গত বছর রেট দিয়েছে কত 1940 টাকা, আমরা পাইছি মাত্র আপনার 500-550 টাকা। আমরা ধান বিক্রি শেষ, সরকারের ঠিকই 1000 টাকা মন ধান বেচছে, আবার আমরা কাছেই সরকার রেট বেঁধে দেয় মনে হলো হইরা বেহারা কিনে, হইরা তো আর সঠিক দাম আমরা দেয় না। এই অবস্থায় সরকারের শক্ত নজরদারির পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র স্থাপনের তাগিদ দিচ্ছেন উন্নয়ন কর্মীরা। কৃষক যে তার ফসল উৎপাদনে যে ব্যয় সে করে, সেই ব্যয়টার থেকে যদি সে বেশি দাম না পায় তাহলে তো কৃষক তার ধান তার গুলাই রেখে দিবে। প্রত্যেকটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র এবং সরকার নির্ধারিত দামে এটি ক্রয় করার ব্যবস্থা থাকতে হবে। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষকরা ন্যায্য মূল্য যাতে পায় সেজন্যই আমরা সরকারের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে কি বলে 26 টাকা দরে চাল ধান কিনবে, সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে আমরা ধানটা নেব। শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্গম হাওরের অনেক কৃষকই যথাসময়ে ধান নিয়ে আসতে পারেন না সরকারি খাদ্য গুদামে। ফলন বিপর্যয়ের কারণে এমনিতেই দিশেহারা হাওর অঞ্চলের কৃষকেরা। এরপরও যেটুকু ধান তাদের গোলায় উঠবে সেই ধানেরও উপযুক্ত মূল্য যদি তারা না পান, তাহলে এটি তাদের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে বলে মনে করছেন উন্নয়ন সংস্থার কর্মীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, হালির হাওর, সুনামগঞ্জ। রাজধানী সহ সারা দেশে চলছে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার হাজিরা শিউলি এবং ময়মনসিংহ জেলা পরিষদ এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে শুরুতেই চলে যাচ্ছি শিউলির কাছে। শিউলি, কামরুল, টিসিবি ন্যায্য মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম আজ দ্বিতীয় দিনের মতো চলছে। আপনারা জানেন যে গতকাল রাজধানী ঢাকার যে সবগুলো স্পটে পণ্য বিক্রি করতে পারেনি, কারণ ব্যাংকে টাকা জমা দেওয়া সব পণ্য তুলতে না পারার কারণে ডিলাররা গতকাল সবগুলো স্পটে পণ্য বিক্রি শুরু হয়নি। তবে আজকে 35টি স্পটেই পণ্য বিক্রি চলছে বলে জানিয়েছে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির। এই মুহূর্তে আমি আছি প্রেস ক্লাব এলাকায় এবং এখানে সকাল 10টার পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এই এলাকায় বিভিন্ন কাজে এসেছেন। আপনারা জানেন যে এখানে কিন্তু সচিবালয় সব বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে এবং নানা কাজে মানুষ এখানে আসেন এবং যারা চলতি পথে এখান দিয়ে গেছেন এবং দেখতে পেয়েছেন যে এখানে ন্যায্য মূল্য পণ্য বিক্রি হচ্ছে, তারা এখান থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। এখন কিন্তু প্রাথমিকভাবে 3টি পণ্য বিক্রি করা হচ্ছে এবং বাজার দরের চেয়ে 10 থেকে 15 টাকা কম দামে এসব পণ্য বিক্রি করায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা পণ্যের মান নিয়েও বেশ সন্তুষ্ট। এক একটি ট্রাকে প্রায় 1400 কেজির মতো মসুর ডাল, সয়াবিন তেল এবং চিনি বিক্রি করা হচ্ছে এবং চিনি বিক্রি করা হচ্ছে 47 টাকা কেজি দরে, সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে 5 লিটার 425 টাকা দরে এবং মসুর ডাল বিক্রি করা হচ্ছে 44 টাকা দরে।
এবং বাজারে যেগুলো 10 থেকে 15 টাকা বেশি দামে বিক্রি করা হয়। তো ক্রেতারা বলছেন যে পণ্যের ওজন যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে এই উদ্যোগ যদি সারা বছরই চালু থাকে তাহলে নিম্নবিত্ত যারা আসলে যাদের আর্থিক সামর্থ্য কম তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়। তবে যেহেতু ছোলা এবং খেজুরও এখানে টানানো আছে, ব্যানারে লেখা আছে ছোলা এবং খেজুরের কথা, তাই অনেকে ছোলা এবং খেজুরও এখানে কিনতে চেয়েছিলেন। তবে এখন কিন্তু ছোলা এবং খেজুর বিক্রি করা হচ্ছে না। রমজানের 5 দিন আগে ছোলা বিক্রি করা হবে বলে টিসিবি আমাদেরকে জানিয়েছে এবং খেজুর বিক্রি করা হবে রমজানের 2 দিন আগে। তো এখানে একজন ক্রেতা 4 কেজি করে সর্বোচ্চ মসুর ডাল এবং চিনি কিনতে পারছেন, আর সয়াবিন তেল 5 লিটার করে তারা কিনতে পারছেন। তো বিকাল 6টা পর্যন্ত এখানে টিসিবি যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি 25টি স্পটে চলবে। এখন আমরা ময়মনসিংহের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের তথ্য জানতে চলে যাচ্ছি হারুনের কাছে। ধন্যবাদ শিউলি। ময়মনসিংহেও দ্বিতীয় দিনের মতো রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে খোলা ট্রাকে করে। আমরা এই মুহূর্তে আছি জেলা পরিষদের সামনে যে আলুর দিশারি মোড়, সেই মোড়ে। এখানে দ্বিতীয় দিনের মতো খোলা ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে টিসিবির পণ্য নিয়ে একটি খোলা ট্রাক এসেছে এবং সেই ট্রাকটি এখানে এসে পণ্য বিক্রি শুরু করেছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ লাইনে দাঁড়িয়ে টিসিবির যে পণ্য সেই পণ্যগুলো তারা এখান থেকে সংগ্রহ করছেন। এই খোলা ট্রাকে এখানে চিনি বিক্রি করা হচ্ছে, মসুর ডাল দেয়া হচ্ছে এবং সয়াবিন তেল দেয়া হচ্ছে। আর ছোলা এবং খেজুর এটি এখনো দেয়া হয়নি। আমরা জানতে পেরেছি, এখান সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ছোলা বিক্রি হবে আগামী মাসের 2 তারিখ থেকে এবং খেজুর বিক্রি হবে আগামী মাসের 5 তারিখ থেকে। আর এখানে একটু যদি বলে রাখি যে যারা এই টিসিবির পণ্য নিতে আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটি বিষয় জানিয়েছেন যে এইবার টিসিবির যে পণ্য চিনি এবং ডাল এবং সয়াবিন তেল এটির মান ভালো এবং বাজারের যে দাম আছে বাজারের দামের চেয়ে এখানের দাম অনেক কম থাকার কারণে সাধারণ মানুষের এখানে আগ্রহ আছে এবং তারা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য এখান থেকে সংগ্রহ করছেন। একটু জানিয়ে রাখছি যে এখানে চিনি বিক্রি হচ্ছে 47 টাকা কেজি দরে এবং মসুর ডাল বিক্রি হচ্ছে 44 টাকা কেজি দরে। আর সয়াবিন তেল 5 লিটার 425 টাকা এবং সয়াবিন 2 লিটার 170 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং এখানে যারা ডিলার আছেন তারাও বলছেন যে গতকাল থেকে তারা এই বিক্রি কার্যক্রম শুরু করেছেন এবং পর্যাপ্ত পণ্য এবার টিসিবির যে আঞ্চলিক কার্যালয় সেখানে আছে, যার কারণে তাদের পণ্য পেতে কোনো সমস্যা হচ্ছে না এবং বেচা কেনার কোনো সমস্যা হচ্ছে না। একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি চিনি 4 কেজি ডাল নিতে পারবেন এবং 5 লিটারের একটি করে সয়াবিন তেলের ক্যান তারা নিতে পারবেন বলে এখান থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে ময়মনসিংহে বিভাগীয় শহরে 5টি খোলা ট্রাকে করে বিক্রি করা হচ্ছে এবং বিভাগের অন্য জেলায় 2টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের টিসিবি পণ্য বিক্রির কার্যক্রমের সর্বশেষ। কাজর, সবুজ। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের খবর জানাচ্ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ ও রিপোর্টার হাজেরা শিউলি। অবশেষে পূরণ হচ্ছে রাজশাহীবাসীর প্রাণের দাবি। আগামীকাল 25 এপ্রিল থেকে বনলতা এক্সপ্রেস নামে রাজশাহী থেকে ঢাকা বিরোধীন ট্রেন সার্ভিস চালু হচ্ছে। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে থাকছে আরামদায়ক সিট, উন্নত টয়লেট ও খাবার সহ নানা সুযোগ সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা হবে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। রাজশাহী ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন যাত্রীবাহী নতুন ট্রেন বনলতা এক্সপ্রেস। ইন্দোনেশিয়া থেকে আনা অত্যাধুনিক বিলাসবহুল এই ট্রেনে আরামদায়ক সিট, ওয়াইফাই, খাবার ও উন্নত মানের টয়লেট সহ থাকবে নানা সুযোগ সুবিধা। রাজশাহীর সকল মানুষেরই দাবি ছিল, এটা আমরা অত্যন্ত খুশি। এটা আমাদের অনেক সময় কভারেজ হবে এবং আমরা দ্রুত একদিনে যাই একদিন আসতে পারবো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এটা সুবিধা হবে। আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পুষতে পারবে। মিনি বিমানের কাজ করবে এই দ্রুতগামী এই নন স্টপেজ গাড়িটি। ট্রেনটি চালু হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন এক মাইল ফলক সৃষ্টি হবে বলে মনে করেন জনপ্রতিনিধিরা। অনেকেই বাসে যাবে, ট্রেনে যাবে, মানুষ দ্রুত যেতে পারবে, আসতে পারবে। এই ট্রেন চালুর মাধ্যমে আমাদের রাজশাহীর জনগণের জনমানুষের যে আশা আকাঙ্ক্ষার একটি বড়
আমার মনে বলে আশা পূরণ হতে যাচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সৃষ্টি হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে 928 সিটের এই কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আনা আরামদায়ক সিট ও অত্যাধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি দ্রুতগতির এই ট্রেনে খুব কম সময়ে যাওয়া আসা করতে পারবে যাত্রীরা। সিটগুলো আরামদায়ক, প্রশস্ত এবং সর্বাধুনিক সুবিধা সম্পন্ন কোচ নিয়ে এই ট্রেনটা চালু করা হবে। বগিতে আপনার শোভন চেয়ার থাকবে এবং এসি চেয়ার। বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে সকাল 7টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে 11টা 40 মিনিটে, আর ঢাকা থেকে দুপুর 1টা 15 মিনিটে ছেড়ে রাজশাহী আসবে সন্ধ্যা 6টায়। তবে প্রতিটি টিকিটের সাথে খাবার মূল্য 180 টাকা সংযুক্ত করায় শোভন চেয়ার 555 আর এসি চেয়ারের ভাড়া 900 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। টঙ্গীর তুরাগ তীরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, সবুজ, রাজধানীর চারপাশের যে নদীগুলো আছে সেগুলো দখলমুক্ত এবং দূষণমুক্ত করার জন্য বিআইডব্লিউটি এর চলমান যে অভিযান রয়েছে সেটি কিন্তু আজকে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিন, অর্থাৎ আসলে সেই জানুয়ারি মাস থেকে যে কার্যক্রম চলছে উচ্ছেদ অভিযান তার আসলে আজকে 32তম দিন, এবং এই 32তম দিনে রাজধানী ঢাকার পাশের এই টঙ্গীর তুরাগ তীরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটি। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকে তুরাগ তীরে এই টঙ্গী ব্রিজের ঠিক পাশেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আপনারা জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঠিক পাশেই যে টঙ্গী ব্রিজের পাশে একটি মার্কেট রয়েছে, সেটি হলো যে এটি টঙ্গী নিউ মার্কেট নামে পরিচিত, এবং সেটি হলো যে টঙ্গী যে বড় মসজিদ, সে বড় মসজিদের পাশেই একটি 5তলা মার্কেট, এবং সেই মার্কেটটির মধ্য দিয়ে আসলে আজকের এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এবং সেই মার্কেটটিতে আসলে যে নানা ধরনের পোশাকের দোকান সহ নানা ধরনের যে আমরা দেখছি যে দোকান রয়েছে, মোবাইল সামগ্রী এখানে বিক্রি করা হতো, এখানে বিভিন্ন পোশাক বিক্রি করা হতো। তার বাইরে তার পাশে ঠিক আরেকটি যে 3তলা আবাসিক স্থাপনা সেটিও গুড়িয়ে দেয় বিআইডব্লিউটি। এবং বিআইডব্লিউটি আজকের এই অভিযানের মাধ্যমে এই অভিযানে আসলে তারা তাদের দুটি ভেকো দিয়ে তারা যে সকল অবৈধ স্থাপনা নদীর পাড়ে গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করছে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে বিআইডব্লিউটি এর ভেকো দিয়ে এখানে টঙ্গীর যে টঙ্গী ব্রিজের পাশেই একটি কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজারে আসলে তারা তাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এবং সেই কাঁচা বাজারের পাশেই একটি প্রাচীর নির্মাণ করা হয়েছিল, সেই প্রাচীরটিও গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটি এর যে ভেকো। এবং এখন পর্যন্ত বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে তারা তাদের যে নদীর দুই পারকে যেন যে নদীর দুই পারে আসলে উচ্ছেদ মুক্ত করার জন্য তাদের এই অভিযান অব্যাহত থাকবে, এবং যে সকল প্রতিষ্ঠানগুলো দেখা যাবে যে অবৈধ সবগুলোকে তারা উচ্ছেদ করবেন। এবং এখন পর্যন্ত আপনাকে যদি একটা তথ্য জানাতে চাই, আজকের আগের যে মোট 31 কার্য দিবস ছিল, সেই 31 কার্য দিবসে 3200টির বেশি অবৈধ স্থাপনা, ছোট বড় আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠান আসলে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই চলমান উচ্ছেদ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বুড়িগঙ্গা এবং তুরাগ নদের যে 2 একরের বেশি জায়গা। বিআইডব্লিউটি কর্মকর্তারা বলছেন যে এই সকল যে জায়গাগুলো যে দখলমুক্ত করা হয়েছে সেগুলো যেন আবারও অবৈধ দখলদাররা দখল না করতে পারেন, সেই জন্য ওয়াকওয়ে নির্মাণ সহ তারা নজরদারির মধ্যে থাকবে। তো এই ছিল আসলে আমার কাছে তুরাগ তীর থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে। সবুজ, বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। দখল, দূষণ আর পলি জমে ভরাট হয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে নাব্য ফিরিয়ে আনতে শিগগিরই শুরু হচ্ছে খনন কার্যক্রম। প্রায় 3000 কোটি টাকা ব্যয়ে নদের 227 কিলোমিটার খনন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। প্রকল্পের দরপত্র আহ্বানের পর এখন চলছে মূল্যায়নের কাজ। খননের উদ্যোগে দারুণ খুশি ময়মনসিংহের মানুষ। সাইম ওয়াকান্দের তোলা ছবি নিয়ে হারুনা রশিদের রিপোর্ট। পানির প্রবাহ না থাকায় এককালের বিস্তৃত খরস্রোতা ব্রহ্মপুত্র নদ পরিণত হয়েছে মরাগাঙে। নাব্য সংকটে নদের বুকে জেগে উঠেছে অসংখ্য চর। বন্ধ হয়ে গেছে বহু সেচ প্রকল্প। মরে যাওয়া এই ব্রহ্মপুত্র নদে নাব্য ফিরিয়ে আনতে খননের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে যমুনা ব্রহ্মপুত্রের সংযোগস্থল জামালপুরের কুলকান্দি থেকে কিশোরগঞ্জের টোক পর্যন্ত নদের ২২৭ কিলোমিটার খনন করা হবে। ইতোমধ্যে দরপত্র আহ্বান সহ প্রাথমিক কাজ শেষ করেছে বিআইডব্লিউটিএ। নদটি ৩০০ মিটার চওড়া ও গড়ে ৩ মিটার গভীর করে খনন করা হবে। শিগগিরই খনন কাজ শুরু হবে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা। এই ব্রহ্মপুত্র নদী খননের জন্য আপনারা জানেন যে বড় একটি প্রকল্প নেওয়া হয়েছে, টাকাও বরাদ্দ আছে যথেষ্ট ২,৭৬৩ কোটি টাকা, এবং টেন্ডারও অলরেডি আহ্বান করা হয়েছে এবং সেটি মূল্যায়নের পর্যায়ে আছে। এদিকে ব্রহ্মপুত্র নদ খননের উদ্যোগে দারুণ খুশি নদীপাড়ের মানুষেরা। পণ্য পরিবহন ও মাছ আহরণে সুদিন ফিরে আসবে বলে আশা তাদের। পানির রাস্তাতে বন্ধ হয়েছে, চর হয়েছে, টেক হয়েছে, এটার লেগে অনেক সমস্যা। শুনতেছি সরকার এটা খনন করার কর্মসূচি হাতে নিছে। এটা খনন কাজ সমাপ্ত করলে এই এলাকাবাসী এর উপকৃত হবে। খনন হলে আমাদের উপকার হবে, আমরা নৌকা চালাই, যানবাহন চালাই, সবাই মিললে তাড়াতাড়ি যদি খনন করা হয় তে আমাদের উপকৃত হবে। খননের কাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়ে পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, এটি সম্পন্ন হলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। এই বিষয়টি নিয়ে যেন কোনো দীর্ঘ সূত্রতার কোনো কারণ না হয়, দ্রুত যেন শুরু করা হয় এবং সঠিকভাবে সম্পন্ন করা হয়। এর ফলে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে। ড্রেজিং ২০২৪ সালের মাঝামাঝি শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী রকিবুল ইসলাম। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার আগের চেয়ে অনেক বেশি সুচিন্তিত, তাই ইশতেহার বাস্তবায়নের সুযোগ রয়েছে। বর্তমান সরকারের ১০০ দিনের মূল্যায়ন নিয়ে গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা জানান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ৩ জানুয়ারি সরকার গঠনের পর ১৩ এপ্রিল বর্তমান সরকার ১০০তম দিন পার করেছে। প্রথম ১০০ দিনের মূল্যায়ন পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। প্রবৃদ্ধি, আর্থিক খাত, বিনিয়োগ ও ব্যাংকিংয়ের বিষয়গুলো গুরুত্ব পায় সংস্থার মূল্যায়ন প্রতিবেদনে। এই সময়ের মধ্যে শিক্ষা খাতে ব্যয় বাড়ানো, ভ্যাট আইনের উদ্যোগ, অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, রফতানি বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। দীর্ঘদিন ধরে আমাদের যে মানি লন্ডারিং অ্যাক্ট ছিল, এই মানি লন্ডারিং অ্যাক্টের বিধিটা কিন্তু আসছিল না। এই সময়ে এই বিধিটা আনা হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক। শিক্ষা খাতে যখন আরডিপি করা হয়েছে তখন এই জায়গাটায় প্রকল্পগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে। দেশের ভেতরে এখন বৈষম্য অনেক বেড়ে যাচ্ছে এবং এটাকে যদি আমরা আটকাতে চাই, এটাকে যদি আমরা ঠিক করতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশে একটি ভালো প্রপার্টি অ্যাক্ট দরকার। প্রবৃদ্ধির অনুমতিটা সঠিক হোক এবং সেটার থেকে যেই ধরনের তাৎপর্য আসে সেটা বাংলাদেশের আগামী দিনের নীতিকে যেন সঠিকভাবে আলোকিত পথে পরিচালিত করতে পারে। তবে বিনিয়োগ না বাড়া, ব্যাংকিং খাতের দুর্বলতা, রাজস্ব আদায় কমা, পর্যাপ্ত কর্মসংস্থান না হওয়া সহ বেশ কিছু বিষয়ে সমালোচনা করে সংস্থাটি। চলতি বছর ৮৫,০০০ কোটি টাকার রাজস্ব কম হতে পারে বলে ধারণা সিপিডির। এতে বাড়বে বাজেট ঘাটতি। কর জিডিপির অনুপাত যেখানে নেওয়ার কথা ছিল এই জায়গাটা হবে না, এটা পরিষ্কারভাবে এসছে। এবং আমরা দেখেছি যে গত অর্থ বছর ২০১৭-১৮ অর্থ বছরে আমরা প্রায় ৭২,০০০ কোটি টাকার মতো আমরা দেখেছি যে রাজস্ব আদায় হয়নি লক্ষ্যমাত্রার তুলনায়। এই বছরে আমরা মনে করি যে একটা বড় ধরনের ঘাটতি এখানে থাকবে। শূন্য মাত্রায় সহ্য হবে দুর্নীতি, কিন্তু আমরা দেখছি বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের ভিতরে অন্যান্য সামাজিক সেবার ক্ষেত্রে সেই দুর্নীতি তো প্রকটভাবে বিদ্যমান। আগামী দিনের অর্থনীতির চ্যালেঞ্জগুলো খুঁজে এখন থেকেই কর্মসূচি ও লক্ষ্যমাত্রা ঠিক করে বাজেট প্রণয়নের পরামর্শ সিপিডির। আজ থেকে বাজেট পর্যন্ত এই সময়কালকে সরকারের ব্যবহার করা উচিত। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। কররিয়াতপ্রাপ্ত কিছু খাতে ভ্যাটের হার হবে ১৫%, এছাড়া অন্য সব খাতে ভ্যাটের হার ৫ থেকে সর্বোচ্চ ১০% করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। আসছে বাজেটে সব রপ্তানি খাতের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি। স্বর্ণ আমদানি নীতিমালা এখনও কার্যকর না হওয়ায় ব্যবসায়ীদের মজুদ করা স্বর্ণের হিসাব দেওয়ার ঘোষণার সময় বাড়ানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। স্বর্ণ বেচাকেনায় ভ্যাটের হার কমানোর বিষয়টিও বিবেচনার কথা বলেন তিনি। আমদানি পর্যায়ে 15%, প্রোডাকশন পর্যায়ে 15% পরে রেয়াত নিতে পারবেন। এছাড়া অল্প কিছু জায়গায় আমরা 15% করব, তার বাকি সব আমরা 10,
7.5, 5 ওই পর্যায়ে নিয়ে যাব। বাল্যবিবাহ রোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। খুব বেশি শিশু বিবাহ, বাল্য বিবাহ ভয়ঙ্কর। উই স্কোর ভেরি লো গ্লোবালি, উই স্কোর ভেরি লো ইন দ্য সাউথ এশিয়ান রিজন। We would seek your help, seek help from everyone here and other NGOs. আমরা একটা NGO ফিল্ডি দেশ, আমরা চাই সবাই কাজ করুক এবং we have completely and totally freely admit that whatever we have been able to achieve in this country since our liberation in 1971. আনুষ্ঠানিকভাবে দারাজের সবচেয়ে বড় সর্টিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত সর্টিং সেন্টারটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। ৪৬,০০০ বর্গফুটের সর্টিং সেন্টারটি দেশের ই-কমার্সের ক্ষেত্রে সবচেয়ে বড় সর্টিং সেন্টার বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এই সেন্টারের মাধ্যমে ই-কমার্স ভিত্তিক ভোক্তাদের সেবা দিতে দারাজ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর সাভারে অবস্থিত সিঙ্গার ফ্যাক্টরিতে এ সভা হয়। এতে ২০১৮ সালের জন্য ৩০% বোনাস শেয়ার অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর ফাতে কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও সিঙ্গার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিল্পের কাঁচামাল হিসেবে সোডিয়াম সালফেট আমদানির নামে অসাধু ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিয়ে সোডিয়াম ক্লোরাইড আমদানি করে প্যাকেট করে লবণ হিসেবে বিক্রি করছে। এতে স্থানীয় লবণ চাষী ও মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন মিল মালিক সমিতি। গতকাল শিল্পমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে এক বৈঠকে অভিযোগ করেন লবণ মিল মালিক সমিতির নেতারা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিল্প ছাড়া সোডিয়াম ক্লোরাইড আমদানি নিষিদ্ধ করা কিংবা অতিরিক্ত শুল্ক আরোপের দাবি জানান তারা। এ সময় বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দেন শিল্পমন্ত্রী। রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুগ্ধ খামারে খুরা রোগ ও গাভীর শরীরে পচন রোগ দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার ২ শতাধিক খামারি। প্রাণী সম্পদ কর্মকর্তার গাফিলতির কারণে রোগীর সঠিক চিকিৎসা না পেয়ে গাভী মারা যাচ্ছে বলে অভিযোগ করেন খামারিরা। অর্ধেক দামে বিক্রি করে ফেলছেন অসুস্থ গরু। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন এটি ভাইরাসজনিত রোগ, সঠিক পরিচর্যা না হলে তা ছড়িয়ে পড়তে পারে পুরো এলাকায়। এ বিষয়ে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১ মে থেকে ৩ মাস সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। গতকাল সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক জানান প্রতি বছরের মতো এবারও হ্রদে সব ধরনের মাছের বংশবৃদ্ধির জন্য ১ মে থেকে ৩ মাস মাছ ধরা, বাজারজাতকরণ ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ হ্রদে মাছ ধরা জেলেদের VGF কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞার সময় মোবাইল কোর্টের পাশাপাশি নৌ পুলিশ মনিটরিং করবে বলে জানান জেলা প্রশাসক। বন্ধ থাকার উদ্দেশ্য হচ্ছে কাপ্তাই লেকের মাছের প্রজনন যাতে বৃদ্ধি পায় এবং মা মাছগুলো যাতে সহজেই ডিম দিতে পারে এবং ডিম থেকে পোনা সৃষ্টি হয়ে আমাদের মৎস্যের উৎপাদন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি। ৬ বছর পরে দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিচার কাজের ধীর গতিতে হতাশা। আগামীকাল চালু হচ্ছে ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন সার্ভিস বনরথ এক্সপ্রেস। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ধানের ফলন বিপর্যয় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। মিল মালিকদের দৌরাত্মে সরকারের ধান সংগ্রহের সুফল না পাওয়ার আশঙ্কা। এবং ব্রহ্মপুত্র নদে নাব্য ফেরাতে শিগগিরই শুরু হচ্ছে খনন কাজ। ব্যয় হবে প্রায় ৩,০০০ কোটি টাকা। প্রকল্পের দরপত্র আহ্বানের পর চলছে মূল্যায়ন।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।